প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুর্গাপূজা এবং ঈদে মিলাদুন্নবী পাশাপাশি আরও কিছু ছুটির পর আমরা আবারও কলেজের নিয়মিত ক্লাসে ফিরলাম। তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থী, তাদের পরীক্ষা খুবই সন্নিকটে। বোধহয় আগামী মাসের কয় তারিখে? আগামী ডিসেম্বরের 2 তারিখ থেকে। তো আমরা জানি যে আমাদের এই যে পরীক্ষা, এটা শর্ট সিলেবাসে হচ্ছে, তাই না নাকি? তো শর্ট সিলেবাসে হচ্ছে, আবার প্রশ্নের যে ধরন, সে ধরনগুলোও তোমাদের সাথে আমি ইতিমধ্যেই শেয়ার করেছি। গতানুগতিকভাবে মোট 11টা প্রশ্নই তোমাদের জন্য থাকবে, যেহেতু প্রশ্ন আগে করা হয়ে গিয়েছে। প্রশ্ন কিন্তু অনেক আগে করা হয়ে গেছে। এখন সেই কারণে তোমরা 11টি কোশ্চেন পাবে, এবং তোমাদের জন্য শুভ খবর হলো এইটা যে তোমরা ওই 11টা কোশ্চেনের মধ্যে থেকে অ্যান্সার করবে কয়টা? 3টা। তারপরে আর তোমার যে শর্ট কোশ্চেন তো না, ওটা আছে নৈর্ব্যক্তিক নাকি? তাহলে নৈর্ব্যক্তিকে কোশ্চেন থাকবে কয়টা? 30টা। ওইখান থেকে তোমাদেরকে লিখতে হবে 15টা। তার মানে আমি মনে করি যে তোমাদের একটা অপূর্ব সুযোগ, এবং এই সুযোগে তোমরা মানে অনেক অনেক ভালো মার্ক তুলতে পারবা। অনেক ভালো মার্কস তোলা সম্ভব, কারণ নৈর্ব্যক্তিকে তো আগে একটাও বেশি থাকতো না, তাই না? তাহলে সেখানে তুমি বাছাই করার সুযোগ পাচ্ছ, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই, তাই না? তোমরা হচ্ছে সেই লাকি ম্যান। তো যাই হোক, আর যেহেতু অল্প কিছুদিন রয়েছে, আর আমরা আমাদের ক্লাসও প্রায় শেষ পর্যায়ে চলে গেছি, তাই না? তো সেই হিসাবে আমরা আজকে আলোচনা করব হচ্ছে সমাজবিজ্ঞান 2য় পত্রের 9ম অধ্যায়। তো আমি ইতোমধ্যেই একটি মেড ইজি এটা হাতে পেয়েছি। তো এই মেড ইজি থেকে আমি দেখি তোমাদের কিছু কোশ্চেন ধরার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা পূজা টুজা হয়েছে সবার ভালো? হ্যাঁ, করনি? ও বোঝেনি, কিন্তু অ্যান্সার করেছে। আমাদের আগে শুনতে হবে, শুনে তারপরে আমরা বুঝবো যে কি বলতেছে, তারপরে আমরা অ্যান্সার করব, সেটাও বুঝে। তাহলে পূজা এবার তো সব ধুমধামের সাথে হয়েছে নাকি? হ্যাঁ, ধুমধামের সাথে হয়নি কেন? নাচ গাউন করো নাই? কম করিস? মাথায় ব্যথা? ঘোরাঘুরি করো নাই? সে কি এনার্জি লস? এত তাড়াতাড়ি এনার্জি লস কেন? বলে ঘুরতাম, তো যদি একটু বিয়েটা হয়ে যেত তাহলে তার সাথে ঘুরতে পারতাম, তাই না নাকি? এখন কি আর বাবা মার সাথে ঘুরতে ভালো লাগে? আমি তো দেখিস ঘুরে ঘুরে স্যান্ডেল ক্ষয় করে ফেলাইছে অর্ধেক, তাই না? ঠিক না? আগের মতো সে বয়স কি আছে? হ্যাঁ, এখন বয়স হয়েছে, হ্যাঁ, কি বলে, যৌবন পেরিয়ে এখন বার্ধক্যে বয়স চলে যাচ্ছে। এখন কি আর সে বয়স আছে ছোটবেলার মতন? যাক, তার মধ্যেও যা হোক, আসলে মানুষের মনে আনন্দ নাই, বাস্তবতা এটা। মানুষ শুধু ছুটছে আর ছুটছে, শুধু ছোটার তালে আছে। আমরা যারা গার্জিয়ান আছি, আমরা ছুটছি শুধু অর্থ উপার্জনের জন্য, আর যারা ছেলে মেয়েরা আছে তারা তো তাদের তালে ব্যস্ত। হ্যাঁ, কেউ আছে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, কেউ আছে ফেসবুক নিয়ে ব্যস্ত,
কেউ আছে গেম নিয়ে ব্যস্ত, ঠিক না নাকি? হ্যাঁ, ও একজন হয়েছে মুখে হাত দিয়ে বসে রয়েছে, মানে ওনার খুব সমস্যা, কত দুশ্চিন্তা। তাহলে এত দুশ্চিন্তার মধ্যে আমরা ভালো থাকি কি করে? তার মধ্যেও ভালো থাকতে হবে, কারণ বছরে একদিন শোনা গিয়েছে যে নাকি বিশ্ব হাসি দিবস পালন হবে। হ্যাঁ, এটা কেন? এটা করা হয়েছে এই জন্য, মানে আমরা হাসতে ভুলে গেছি। আমরা কিন্তু হাসতে ভুলে গেছি, মানে বাস্তবতার নিরিখে আমরা পথ চলতে চলতে এখন হাসাটা ভুলে গেছি। হ্যাঁ, ডিম দিবস, হ্যাঁ। অ্যান্ড ডিম দিবস, ওটা ডিম যে কোন জায়গায় দেওয়ার জন্য ওটা পালন হচ্ছে আমি তো বুঝে পারি না। বিশ্ব ডিম দিবস। কবে যে বিশ্ব মুরগি দিবস পালন হবে? ডিম দিবস পালন না করে যদি মুরগি দিবস পালন করে, তাও একটা ইয়ে হয় যে আমরা বেশি বেশি করে মুরগি পালন করব, ডিম উৎপাদন হবে, আবার মুরগি হবে, আবার ডিম হবে। হ্যাঁ, ওর দুটোটা আগে। তো যাই হোক, তারপরেও এই বাস্তবতার মধ্যেও আমাদেরকে চলতে হবে, উপায় নাই। ঈদ আসে, মানুষের মধ্যে আনন্দ নাই। আনন্দ কিন্তু এখন শুধু ছোট ছোট ছেলে মেয়ে যারা, ওদের একটু বয়স যাদের হয়েছে, তোমাদের মতন মেয়েদের মধ্যেও তেমন কোনো উচ্ছলতা ভাব নাই আর। হ্যাঁ, আর তারপরে সমস্যা হলো আবার স্টার জলসা দিছে বন্ধ করে, আবার খুলে দিছে। তাহলে তো খুশি হওয়ার কথা, সেই আনন্দে তো অন্তত চকলেট আনা উচিত ছিল আজকে। মাদের জন্য তাতে কি হয়েছে? মার সাথে সাথে চাও শিখবে। হ্যাঁ হ্যাঁ, ও আর কি। আরও লোভনীয় বিষয় আছে যে ওই ফোন আছে না, ওইটা একটু খোঁচা দিতে বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এই বাস্তবতার মধ্যেই আমাদেরকে মানুষ হতে হবে, এগিয়ে যেতে হবে, কারণ সামনে তোমাদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। যে কাটার বিয়ে শাদী হয়ে গেছে সে কাটা তো আল্লাহর রাস্তা পেয়েছে কিছু, হ্যাঁ, কিন্তু যে কাটার বিয়ে শাদী হয় নাই তাদের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ। তো মানে যাকে বলা হয়, তোমরা তো হিসাবে গত বছর এতদিন অনার্সে ভর্তি হওয়ার কথা, তো সেই হিসাবে অনার্স লেভেল মানে হচ্ছে কি, একটা মেয়ের হচ্ছে বাজারে দর উঠে যাওয়া, বিয়ের বাজারে দর উঠে যাওয়া। পরশুদিন আমাদের অনার্স ক্লাসের উদ্বোধন হয়েছে, 1 বছর পর। তো সেখানে আলোচনা হচ্ছিল যে আসলে যদি আমরা সবাই সজাগ সচেতন থাকি, তাহলে বিয়ের বাজারের যে দর উঠেছে ওই দরটা আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো, বজায় রাখতে পারবো। কিন্তু ওইটাকে যদি আমরা হেলায় হারাই, তাহলে ওই বিয়ের বাজারের দর ধরে রাখতে পারবো না। কারণ মেয়ে কিসে পড়ে? অনার্সে পড়ে। তাহলে অনার্স মানেই কিন্তু একটা দামের জায়গা, সম্মানের জায়গা। অনার্স মানেই তো সম্মান, নাকি? তাহলে অনার্স মানেই সম্মান, এটা একটা মূল্যবান জায়গা। তাহলে মূল্যবান জায়গায় মানে হচ্ছে, আর আমি তো তোমাদেরকে বলেইছি যে তোমরা এখন ওই বিয়ের বাজারে দর উঠেছে, আমার কথাটাই এইভাবে বলা হলো ওখানে। আর আমি যেটা বলি সেটা হলো, তোমরা অনেক উঁচু পাত্রের যোগ্য, অনেক ভালো ভালো পাত্রের যোগ্য এখন তোমরা। আর ইন্টার কমপ্লিট করার পরে তো আরও দর উঠে গেল, রূপার থেকে সোনায় পরিণত হবা, তাই না? তো এই জন্য হেলায় হারানোর দরকার নাই, আমাদের ওই তাকে নিয়ে ভাবার আর দরকার নাই এই মুহূর্তে। সামনে পরীক্ষা, হ্যাঁ, তাহার এই মনে পড়ে, অত মনে পড়াপড়ির দরকার নাই। ও পড়তে গেলে এখন হচ্ছে নিজেই পড়ে যেতে হবে না, তাই না? তো তোমরা নিজের জীবনকে গোছাও, তোমার জন্য যাকে ভাগ্যে লেখা আছে সে সময় হলে চলে আসবে, একেবারে মাথায় টোপর দিয়ে, তাই না? ওর জন্য যুদ্ধ করার কিছুই নাই, আমি মনে করি এটা। তোমরা জীবন গড়ো,
দেখবা যে অনেক ভালো ভালো জায়গায় তোমাদের বিয়ে হবে। তো যাই হোক, আজকে আনুষঙ্গিক কিছু আমি আলোচনা করি সব সময় শিক্ষণীয়, কারণ তোমরা তো আর বেশি দিন নাই, আর অল্প কিছুদিন আছো, তোমাদেরকে তো আর পাবো না এভাবে, তাই না? তো যেহেতু তোমাদের এখন উদীয়মান সময়, সেই জন্য তোমাদেরকে একটু উৎসাহ প্রদান করবার জন্য একটু আশপাশে কথা না বললেও হয় না। তো আজকে আলোচনা করি বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকারের উপায়। তাহলে প্রথমত আমি জানার চেষ্টা করি যে বাংলাদেশের সামাজিক সমস্যা কি, কাকে বলে। প্রথমে আমি সংজ্ঞা দিই। তাহলে কেউ একজন সংজ্ঞা বলো, বাংলাদেশের সামাজিক সমস্যা বলতে কি বোঝায়, এর সংজ্ঞা দাও, যে কেউ একজন, যে কেউ একজন। বাংলাদেশের সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। কেউ পারবে না? তন্নি পারবা না? আমি তো বলবোই, আমি তো আসি, আমি তো হারাই যাই নাই। বসো, বলো পল্লবী, বলো। বুঝি নাই। কে কে বলো বলো। আমি বলছি সংজ্ঞা দিতে, সংজ্ঞা সংজ্ঞা বলো। বাংলাদেশের সামাজিক সমস্যার সংজ্ঞা পারবা? বলো। আচ্ছা আচ্ছা, কিছুটা কিছুটা কাটা ছড়াইছে, তারপর আর কেউ আরেকটু ভালো করে। ফারজানা বলো, ইয়া বলো, সিনথিয়া। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা বাবা, ভাবের দরকার নেই, আমি তো মুখস্থ করতে বলি নাই বা মুখস্থ বলতেও বলি নাই। মিলিপাল, তোলহাল, হবেন না? মানে একের কাছে বাংলাদেশের কোনো সামাজিক সমস্যাই নাই, তা হবে কি করে? বাংলাদেশের কোনো সামাজিক সমস্যাই নাই, তা পারবে কি করে? বলে কি সামাজিক সমস্যা কি, তাই তো বুঝি না, তাই না? বাংলাদেশের সামাজিক সমস্যা এত বেশি যা অন্যান্য দেশে আছে বলে আমার মনে হয় না। সব দিকে অনেক সমস্যা বাংলাদেশের। এখন এই সামাজিক সমস্যাগুলোকে প্রথমে আমরা চিহ্নিত করি। প্রথমে চিহ্নিত করব কিভাবে? সমস্যা কি বলো তো? প্রবলেম নাকি? হ্যাঁ হতে পারে। হ্যাঁ বেকারত্ব, হ্যাঁ হ্যাঁ দারিদ্রতা, নিরক্ষরতা, তারপর যৌতুক, বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিয়ে যত গান গাই না কেন কোনো লাভ নাই। বিয়ে আমরা করবোই 18 বছরের আগে। আমাদের পিতামাতা হচ্ছে কি একটু দুশ্চিন্তায় ভোগে, বিশেষ করে মেয়ে যখন কলেজে ওঠে বা 9-10-এ উঠে যায় না, তখন বাবা মায়ের কিন্তু হার্টবিট বেড়ে যায়। তার কারণ না জানি মেয়েটা কোন জায়গায় কানেকশন করে নিয়ে বেঁকে যায়। তার মানে আমরা আস্থাটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, যার কারণে এখন বাধ্য হয়ে বাবা মা নকল জন্ম নিবন্ধন করে বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওই নকলটা করার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আগে মন চাইলেই একটা ইউনিয়ন পরিষদের থেকে লেখায় নিয়ে এসে বয়স বাড়াই দিয়ে মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু ওই তোমাদেরকে বাধার ব্যবস্থা করা হচ্ছে।
এবং তোমরা প্রায় বাধা পড়ে গিয়েছো। তোমরা ছাড়াই যেতে পারছো কিনা আমি জানি না, তবে এর পরের ব্যাচ যারা ওরা বেঁধে যাচ্ছে। তোমাদের এটা কার্যকর কতটুকু হবে এই মুহূর্তে আমি জানি না, কারণ একটা বিষয় নতুন করে শুরু হচ্ছে তো, এটা কার্যকর হতে একটু সময় লাগে। আর তারপর বাংলাদেশ বলে কথা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কুতু কুতু দিলেও হচ্ছে সুড়সুড়ি লাগে 10 দিন পরে। মানে আমাদের চামড়া পুরো হয়ে গেছে তো, দুর্নীতি করতে করতে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, হ্যাঁ আমাদের চামড়া গেছে পুরো হয়ে। এই জন্য আমাদের কোনো কিছু বুঝতে সময় লাগে একটু বেশি। বাংলাদেশ এখন নামে ডিজিটাল, আসলে কিন্তু ডিজিটাল হয়েছে, কিন্তু সেই ডিজিটাল পদ্ধতিকে সুন্দরভাবে অ্যাচিভ করবার মতন ক্ষমতা আমাদের অফিস আদালতের এখনও হয় নাই। সরকার এখানে আন্তরিক যে বাংলাদেশটাকে যাতে সুন্দরভাবে এক ক্লিকে সব কিছু বেরোয় যায়, সেই ব্যবস্থা করার জন্য সরকার কিন্তু আন্তরিক। বাট আমাদের অফিস আদালতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, সেগুলো হচ্ছে সব সেকেলে ব্যাকডেটেড, সব জং ধরে গেছে। ওইগুলোকে সব যদি চাকরি থেকে বিদায় দেওয়া হয়, তাহলে নতুন প্রজন্মের যারা ঢুকবে, এক্সপার্ট, কম্পিউটার বিষয়ে দক্ষ, হয়তো এরা কিছুটা এগোয় নিতে পারবে। কিন্তু পুরাতন ব্যাকডেটেড এই সমস্ত চিজকে দিয়ে বাংলাদেশ ডিজিটাল করানো সম্ভব না। আমাদের শিক্ষকদের মধ্যে এই যে ডিজিটাল পদ্ধতি, এই যে আমি খাটিয়ে নিয়ে বসে রয়েছি, এটা প্রত্যেক শিক্ষকেরই হচ্ছে এটা নির্দেশ দেওয়া রয়েছে। মানে আইসিটি বিষয়টা অনেক দিন আসে নাই, কিন্তু উনি কিভাবে আইসিটি টিচার হলেন, এটা কোনো প্রশ্ন হলো নাকি? ওই বিষয়ে মাস্টার্স তো বাংলাদেশের কোথাও নাই, তা করবে কি করে? ওই বিষয়টার উপরে বাংলাদেশে অনার্স মাস্টার্স এখনও সেই কায়দায় চালু হয় নাই। অর্থাৎ যে সমস্ত টিচার যে সমস্ত প্রতিষ্ঠানে আছে, তারা হচ্ছে ওই 6 মাসের ট্রেনিং করে কি 1 বছরের ট্রেনিং করে তারা চাকরির খাতিরে পেটের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকেছে। এখন সে ভালো কোর্স পাবে কোথায়? সরকার যেটা টার্গেট করেছে সেটা হলো কি, সরকার নিজে থেকে শিখাই নিচ্ছে। দেখো না, আমি মাঝে মধ্যে বিভিন্ন ট্রেনিংয়ে যাই, এটা হচ্ছে কি, সরকার আমাদেরকে দক্ষ করবার জন্য আমাদেরকে এই সমস্ত ট্রেনিংয়ে পাঠায়, এবং এই ট্রেনিংয়ে সরকার প্রচুর অর্থ খরচ করে আমাদের পিছনে। আমি মাঝে ঢাকায় গেলাম, প্রায় আমার পিছনে খরচ সরকারের 30,000 টাকা, আমার একার পিছনে। তাহলে ওরকম তো আরও ছিল, সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে এক একজন, আমরা ছিলাম বোধহয় 30 জন। তাহলে 30 জনের পিছনে কত খরচ গেল? এক একজনের পিছনে যদি 30,000 টাকা খরচ হয়, প্রায় 3 লাখ না নাকি? তা কত? হ্যাঁ হ্যাঁ, ও কত কত 30,000 যদি একজনের হয়, তাহলে 10 জনের হচ্ছে 3 লক্ষ, 9 লক্ষ টাকা। তাহলে এরকম 9 লক্ষ টাকা তো সরকার প্রতিনিয়ত খরচ করতেছে আমাদেরকে একটু জংটা ছাড়ানোর জন্য। এখন এই জং ছাড়িয়ে মানে অনেকেই টাকার লোভে ট্রেনিং করে। ওখানে তো ট্রেনিং করলে আমাদেরকে টাকা পয়সা দেয়, তো অনেকেই শুধু টাকার লোভেই ট্রেনিং করে, কিন্তু বাস্তবে সেটাকে কাজে লাগায় না। আমাদের প্রায় 100% শিক্ষক ট্রেনিং নেওয়া প্রায়, আর কিছু কিছু আছে সেগুলো হচ্ছে অতি চালাক, তারাও ট্রেনিং না নিয়ে কোনো রকমে সরে যায়, যে বলতে পারবো যে আমি তো ট্রেনিং নিইনি, ওই কারণে আমি তো পারতেছি না। ফাঁকিবাজির সিস্টেম যেটা, হ্যাঁ,
তো আমি চেষ্টা করি এই সমস্ত আইসিটি ট্রেনিংটাকে সবসময় উপভোগ করা। হ্যাঁ, উপভোগ করা। আমার এই খুলনার যে আমাদের শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ওখানে অনেক হার্ডি কোর্স, ওখানে আমি ফার্স্ট হয়ে গেলাম। আমি তো আইসিটি টিচার না, ফার্স্ট হলাম। ঢাকাতে গিয়ে ভালো করছি, কিন্তু যাই হোক অজানা কারণে ভালো হয় নাই। অজানা কারণ বলা যাবে না, কারণ লাইভ হচ্ছে। তো এখন হয়, বাংলাদেশে অনেক কিছুই হয়, কিন্তু বিষয় হলো যে আমি যেটা শিখেছি সেটা তো আর কেউ নিতে পারছে না। যে কোনো কারণে আমি ফার্স্ট না হতে পারি, যে কোনো কারণে আমি A+ পেতে না পারি, কিন্তু আমি যেটা শিখেছি সেটা তো কেউ আমার কাছ থেকে চিন্তাই করে নিতে পারবে না। পারবে? তাহলে ওইটাকে শিখে এসে আমাকে সরকার কেন এত টাকা খরচ করাচ্ছে? এখানে ট্রেনিং দিলাম, এখানে আমার পেছনে প্রায় ওরকম খরচ। ঢাকায় ট্রেনিং করালো, সেখানে অত খরচ। এই মাঝে তোমাদের এই ইউনিক আইডির বিষয়ে আমি ট্রেনিং করলাম, প্রিন্সিপাল, পরে বলবো এগুলো। এর উপর ট্রেনিং করলাম। হ্যাঁ, আল্লাহর রাস্তে ট্রেনিং তো টাকা দিল। এখন এটা যদি সুন্দরভাবে শিখতে না পারি তাহলে তো অ্যাপ্লাই করা সম্ভব না। আবার অনেক সময় দেখা যায় সুন্দরভাবে শেখায়, কিন্তু আমরা সেটা বাস্তবে শিখি না বা প্রয়োগ করি না। তো এই কারণে এখন দক্ষ অদক্ষ এটা অনেকটা নিজের ব্যাপার। আমি শিখে এসেছি, এখন আমাকে নির্দেশ দিয়েছে সরকার যে তোমাকে এই ক্লাসগুলো ভিডিও করতে হবে, আপলোড করতে হবে। আমি আমার দায়িত্ব পালন করছি। কে করলো কি না করলো সেটা তাদের ব্যাপার। বা যদি প্রশাসন কখনো ধরে তাহলে কিন্তু তাদের খবর আছে, মাপ নাই কিন্তু। তো জানি না, বাংলাদেশের প্রশাসন তো ওই যে জংধরা প্রশাসন। এখন বিষয় হলো জংধরা প্রশাসন, তারা দেখা গেল যে তারা অফিস থেকে যারা এটা চালাচ্ছে তারাও হয়তো তেমন ভালো জানে না। তা ধরবে কাকে, তাই না? তো যাক, আমি চেষ্টা করি সবসময় আমার দায়িত্বটা পালন করার জন্য। এবং এই আইসিটি ট্রেনিংয়ের উপর আমার খুব একটা আছে, আগ্রহ আছে সবসময়, বরাবরই। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটা ট্রেনিং করলাম, সরকার আমার পিছনে খরচ করলো 1 লক্ষ টাকা। সেটা অবশ্য চাকরির ট্রেনিং না, সেটা আমি ব্যক্তিগতভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম। এবং সারা বাংলাদেশ থেকে মাত্র বোধহয় 52 জন স্টুডেন্ট চান্স পেয়েছিল। তো সেখানে আমি চান্স পেয়েছিলাম, এবং ওখানে চান্স পেলেই সম্পূর্ণ ফ্রি। 1 লক্ষ টাকা 2 বছর ধরে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তাহলে এই ট্রেনিংগুলা কিন্তু অনেক মূল্যবান ট্রেনিং। হ্যাঁ, কিন্তু এটা শিখে এসে আমাকে তো সেটা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর বাংলাদেশের যে আইসিটির অবস্থা, টিচারদের কথা বলছো, ওটা সব জায়গায় একই রকম, কিছু করার নাই। 6 মাস 1 বছর ট্রেনিং করে এসে তারা এটা পেটের দায়ে চাকরি করতেছে। আর জানা অজানা ব্যাপার, এগুলো পার্সোনাল ব্যাপার, ওগুলো পার্সোনাল ব্যাপারে কথা বলাটা ঠিক না। তো যাই হোক, আমরা আলোচনা করছি সামাজিক সমস্যা। এটাও তো একটা সামাজিক সমস্যা নাকি, তাই না? আসলে সমাজবিজ্ঞান একটু ঠাটা কথা বলে, সমাজবিজ্ঞান একটু ঠাটা কথা বলে। যেহেতু আমাদের এটা সাবজেক্টের বিষয়, সেই কারণে আমরা ঠাটা কথা বলতে হয়। ঠাটা কথা বলতে হয় এই কারণে যে আমরা তো চাই সমাজ পরিবর্তনের, তাই না? সমাজ পরিবর্তন চাই। সমাজের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেই সামাজিক সমস্যাগুলো তো উত্তরণ করতে হবে, তাই না? তাহলে উত্তরণ করতে গেলে তো আমাকে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। সেটা যদি কারো বিরুদ্ধে যায়, আসলে তো ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার থাকে না। তো আমরা আলোচনা করছিলাম যে সামাজিক সমস্যা কি। সামাজিক সমস্যাটা হচ্ছে সেই বস্তু, সেই বিষয়, যে বিষয়টা একটা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষামূলক, চিকিৎসা সমস্ত ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। নেতিবাচক প্রভাব ফেলে সেই কর্মকাণ্ডগুলোকেই বলা হয় সামাজিক সমস্যা, বা সেই বিষয়কে বলা হয় সামাজিক সমস্যা। আমি কি বোঝাতে পারছি তোমাদের? তাহলে যে কাজগুলা
একটা দেশ বা জাতির উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেটাই হচ্ছে সামাজিক সমস্যা। তো সামাজিক সমস্যা বিভিন্নভাবে আসতে পারে, যেমন ও যেটা বললো কি বলে শিক্ষকদের সমস্যা, ওগুলো হয়তো বইতে আসে নাই, কিন্তু বাস্তবে একটা সমস্যা। আর আমরা ছোটোবেলার থেকে যেগুলো পড়ে আসছি সেটা হলো কি তোমার জনসংখ্যা সমস্যা, বাল্যবিবাহ, তারপরে যৌতুক সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা, এবং তাদেরকে নিয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। তাহলে ওটাও কিন্তু বইতে চলে এসছে, আগে কিন্তু এটা বইতে ছিল না। তারপরে আর কি কি সমস্যা আছে বললে? বেকারত্ব সমস্যা, মাদকাসক্তি, হ্যাঁ হ্যাঁ জনসংখ্যা প্রথমে বলছি। তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে, তাহলে এই সমস্যার কারণ, প্রভাব এবং প্রতিকার, এই সংক্রান্ত বিষয়েই এখানে আলোচনা করা হয়েছে। তো আসলে এই বিষয়গুলো তোমরা সবই জানো, তেমন কিছুই আলোচনা করার নাই। তার মধ্যে বলি যে কোনটি পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ দেশ বলো তো? হ্যাঁ, কোনটি পৃথিবীর অন্যতম ঘনবসতি দেশ, পূর্ণ দেশ? হ্যাঁ, বাংলাদেশ। চীন কিন্তু অনেক বড় দেশ, সেই তুলনায় সেখানে 200 কোটি 200-300 কোটি ওটা তেমন কিছু না। ওরা 200-300 কোটি হলেও প্রত্যেকটা মানুষকে দক্ষ করে তুলতেছে, যার কারণে তাদের পণ্য প্রায় প্রতিটা পণ্যই আমরা ব্যবহার করি। ওই আমার চশমার ফ্রেমও দেখা যাচ্ছে যে চীনের, এই কাঁচও দেখা যাচ্ছে চীনের। এই যে যা আমরা ব্যবহার করতেছি এর অধিকাংশই চীনের। তার কারণ ওখানে লোক 400-500 কোটি যাই হোক না কেন প্রত্যেকটা মানুষই দক্ষ। আর আমাদের দেশ হচ্ছে ছোট, সেই তুলনায় আমাদের জনসংখ্যার হার বেশি। ঠিক আছে, আচ্ছা নিরক্ষরতা কি? নিরক্ষরতা অক্ষর জ্ঞানহীনতা, নিরক্ষরতা। আর অক্ষর জ্ঞানের অভাব, সেটা কি? জোরে বলো। পারো কেউ? একটু ব্যাকরণগত বিষয় আছে, পারবা? হ্যাঁ, অক্ষর জ্ঞানের অভাব, এক কথায় প্রকাশও পড়ো নাই তোমরা? নিরক্ষর, নিরক্ষর আর নিরক্ষরতা কি এক জিনিস নাকি? নিরক্ষর হচ্ছে অক্ষর জ্ঞানের অভাব, আর নিরক্ষরতা হচ্ছে তুমি যে সংজ্ঞাটা দিলে। অক্ষর জ্ঞানের অভাব এরকম অবস্থাকে বলা হচ্ছে যে নিরক্ষরতা। এই তফাৎ কিন্তু এই সামান্য, কিন্তু এটা ভুল করে একেবারে 80% ভুল করে। আমরা খাতা দেখি তো, এখানে 80% ভুল করে। মন চাইলে নাম্বার দিয়ে দিই, না চাইলে কেটে দেই। তবেও আমি অধিকাংশই কেটে দেই, কারণ এটা এতটুকু সিম্পল একটা ব্যাপার, আইয়ে পড়ে এটা যদি না জানে এটা দুঃখজনক ব্যাপার। আমি কিন্তু যশোর বোর্ডের হেড এক্সামিনার ছিলাম না করোনার জন্য। এখন কি এই বছর কি হবে আমি জানি না। তো ওই সমস্ত যশোর বোর্ডের খাতা সব আমার কাছে আসে, হয়তো তোমাদের খাতাও আসে, কিন্তু তা তোর চেনার উপায় নাই, চেনার কোনো সুযোগও নাই। আর চেনার সুযোগ থাকলেও আমার কিছু করার নাই, তার কারণ ওখানে আমাকে নীতি নৈতিকতা অবলম্বন করে চলতে হয়, তাই না? তো এখন এই নিরক্ষরতা আর নিরক্ষর কি, যৌতুক প্রথা আর যৌতুক কি?
এই বিষয়গুলো একটু কিন্তু সামান্য তফাৎ। যৌতুকটা কি? বস্তু, যেটা এই বিয়ে শাদীর ক্ষেত্রে অনেকটা বাধ্য হয়ে লেনদেন করতে হয়, তাই না? সেটা হচ্ছে যৌতুক। আর যৌতুক প্রথাটা কি? যেটা প্রথায় পরিণত হয়ে যায়, নিয়মে পরিণত হয়ে যায়, টাকা লেনদেনের ব্যাপারটা, ওটা হচ্ছে প্রথা। তফাৎ এতটুকু, কিন্তু ওই তফাৎটুকু না বুঝলে সম্পূর্ণ কাটা। মাদকাসক্তি, মাদকাসক্তি, মাদকাসক্তি কি? মাদকে আসক্ত, মাদকাসক্ত। তাহলে মাদক দ্রব্য দ্বারা আসক্ত ব্যক্তিকে বলা হয় মাদকাসক্ত। ঠিক আছে, এই এতটুকু একটু ভেঙে ভেঙে একটু মাথা খাটিয়ে, এমন কোনো জটিল কিছু না। আমি তো মুখস্থ বলছিও না, আমি তোমাদের পড়াচ্ছিও না, আমি বলিও না যে তোমরা মুখস্থ করবা। তোমরা বোঝো, বুঝে আনসার করো, দেখবো ভালো হবে। আচ্ছা, এবার আমরা একটু করি, একটু ডিসকাস করি সবাই মিলে, কারণ সময় তো চলে যাচ্ছে। ডিসকাস করি এইটা, মাদক দ্রব্যের বা মাদকাসক্তির কারণটা কি? একটা কারণ বলো তুমি। মাদকাসক্তির কারণ শিক্ষার অভাব। তুমি একটা বলো, মাদকাসক্তির কারণ কি? তুমি বলো। একটা বলেছে শিক্ষার অভাব। পরিবার, জোরে বলতে হবে। তুমি বলো মাদকাসক্তির কারণ। হ্যাঁ, বেকারত্ব, অবশ্যই তাই। বেকারত্ব, কারণ বেকার থাকলে তখন মানুষের মাথা এমনি ঠিক থাকে না, কারণ তাড়াতাড়ি বিয়ে করতে হবে। চাকরি বাকরি কাজকর্ম না পেলে বিয়ে করতে হবে না? ইয়াং বয়সে তো এমনিতেই মাথা খারাপ থাকে। তাহলে ওই কারণে সে মানে অনেকটা মানসিক দুর্দশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। তুমি আরেকটা বলো। টাকার অভাব। তারপর তুমি একটা বলো। পারিবারিক অসচেতনতা, অবশ্যই তাই একটা কারণ। তুমি একটা বলো। নৈতিক মূল্যবোধের অভাব, আমাদের নৈতিক শিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অভাব, সেই কারণে। তুমি একটা বলো। সঙ্গদোষ, সঙ্গদোষ অবশ্যই একটা কারণ না? অবশ্যই একটা কারণ। তুমি একটা বলো। হ্যাঁ, মানসিক প্রেশার, ঠিক আছে, বলো। বুঝি নাই। তুমি একটা বলো। হ্যাঁ, মুখটা খুলুন। অধিক চিন্তার কারণ। আচ্ছা, যাই হোক, ওটা মানসিক সমস্যা। তারপর বলো। আর কিছু? তুমি একটা বলো। বলে তো দেবেই, তুমি একটা বানাও। তো আর কেউ কোনো কিছু বলো। প্রেমে ব্যর্থতা, এটা একটা বড় কারণ, বাংলাদেশে অনেক বড় কারণ। এটাই বাস্তবতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মস্থলের ব্যর্থতা হতে পারে, হতে পারে, হতে পারে। তারপর বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ বলা যায়। তুমি বলো। দায়িত্ব, দারিদ্রতা। আচ্ছা, হলো। তুমি একটা বলো। তুমি তো আবার মাঝে মাঝে পালাই যাও দেখি ক্লাসের থেকে, ক্লাস না করে। না, তা তো ঠিক, আবার খেয়াল করি যে চলে যাচ্ছ, আমাকে পাশ কাটাই। তারপর আর কেউ? অধিক দায়িত্ববোধ হয়, কিন্তু এটা বেশি দায়িত্ব পালন করতে যে সেক্ষেত্রেও অনেক সময় ব্যর্থতা চলে আসে বা প্রেশার আসে, মানসিক প্রেশারের কারণে হতে পারে। এগুলো আমরা বানাবো, এগুলো তো আমরা বাস্তবে যেটা দেখছি সেটাই বলবো। এ তো বইয়ে যে আমাকে পড়তে হবে, বই পড়ে একেবারে হুবহু মুখস্থ করতে হবে এমন কিছুই না।
তাহলে আমরা মোটামুটি কিন্তু দেখো কারণগুলো জানি, কারণগুলো আমরা জানি। আচ্ছা, এখন এর কারণে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের সমাজে? এই মাদকাসক্তির কারণে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে বলো তো? সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা, সকল ক্ষেত্রেই কিন্তু এটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হব? এক কথায় হচ্ছে কারণ যেগুলা সেগুলো সমাধান করলেই তো হয়ে গেল। মুখস্থ করার দরকার আছে? তুমি যে কারণগুলো পরীক্ষার খাতায় লিখলে, এই কারণে মাদকাসক্ত হচ্ছে, তাহলে এই কারণে মাদকাসক্ত হচ্ছে, তাহলে সেই কারণগুলো আমার সরাই দিলেই তো মাদকাসক্তের সমাধান হয়ে গেল। ঠিক তেমনিভাবে এটা আমি শুধু মাদকাসক্ত সম্পর্কেই উদাহরণ দিলাম, কিন্তু যে কয়টা সমস্যা আছে, জনসংখ্যা সমস্যা, বেকারত্ব, দারিদ্রতা, নিরক্ষরতা, তারপরে যত সমস্যাগুলো রয়েছে বইতে, ওই সমস্যাগুলোর সম্পর্কে যদি আসে, তুমি কারণগুলো আগে লিখবে, কারণগুলো লিখে এর কারণে কি কি সমস্যাটা সৃষ্টি হচ্ছে ওটা লিখবে, আর সমাধান লিখবে হচ্ছে ওই কারণগুলো উল্লেখ করে, যে এই কারণটা না থাকলে তাহলে এটা ঠিক হবে, ওইটাকে না থাকলে দারিদ্রতা একটা কারণ হয়, তাই না? তাহলে দারিদ্রতা দূরীকরণ হলে তো সমাধান হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? কি ক্লিয়ার তোমরা? যে কারণগুলো জন্য আমার এই সামাজিক সমস্যাটা সৃষ্টি হচ্ছে, তাহলে সেই কারণগুলো যদি না থাকে তাহলে তো এই সমস্যা থাকবে না। অর্থাৎ ওইটা কিন্তু সমাধানটা কিন্তু মুখস্থ করা লাগছে না, ওটা কারণ দেখে দেখে তুমি ওর সমাধান করে দিতে পারছো, শুধু প্রভাবটা একটু নিজে খাটিয়ে খাটিয়ে লিখতে হবে। তো এই মোটামুটি সার্বিক, আসলে এ তো একদিনে আলোচনার বিষয় না, মনে করো এখানে প্রায় 8-10টা বিষয় রয়েছে, ও 8-10 দিনের ব্যাপার। আমি তো একেবারে সার্বিকভাবে তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া, সারা বছর পড়েছো, এখন হচ্ছে জাস্ট একটু আইডিয়া দেওয়া, তোমাদের সমস্যার সমাধান করা। এখন তোমাদের এই সাবজেক্টের বিষয়ে আর কোনো সমস্যা আছে কি না? আমরা কিন্তু দেখো অন্যান্য সাবজেক্টে কী অবস্থা হয়েছে আমি জানি না, আমরা কিন্তু দেখো প্রায় শেষ করে ফেলেছি, কারণ আমাদের বিষয়টা হচ্ছে বেশ ছোট ছোট চ্যাপ্টার, বেশ সুন্দরভাবে সংক্ষেপেই আমরা সবসময় কিন্তু সমাজবিজ্ঞান সবার আগে শেষ হয়ে যায়। হ্যাঁ, তো কোনো কোশ্চেন যদি থাকে তোমাদের করতে পারো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আছে কোনো কোশ্চেন? ওটা তো প্রথমেই আলোচনা করলাম, সৃজনশীলও হবে, নৈর্ব্যক্তিকও হবে। নৈর্ব্যক্তিক লিখতে হবে 15টা, থাকবে 30টা। আর তাই কি দেয় নাকি? সামনে এখানে গোস্ত, এখানে পাখির গোশ, এখানে ডিম, এখানে আছে কি বলে এই তোমার সালুন, সামনে সব রেখে দিল, দিয়ে বললো যে তুমি সালুন খাও। ওই কেউ খায়? আর খাবে তো খাবে, এরকম চোখ লাগাবে। তাহলে তোমার রয়েছে অতগুলো কোশ্চেন, ওর মধ্যে যদি বলে যায় যে প্রথম কোর্স 15টার অ্যান্সার করো, তাই কি হয় নাকি? কখন ওইটা করবে না কখন? অবশ্যই যে 15টা তোমার ভালো লাগে সেই 15টা তুমি করবে, যে কয়টা অ্যাকুরেট হবে।
শর্ট সিলেবাস যে কয় অধ্যায় বলেন? ভুল হলে কাটা যাবে। তা তুমি সব কয়টা অ্যান্সার করবে কেন? তোমাকে বেসে 15টার অ্যান্সার করতে হবে। ভুল হলে নাম্বার কাটা। বিষয় হলো তুমি বাছাই করে যে কয়টা তোমার কাছে সঠিক বলে মনে হবে তুমি সেই 15টাই লিখবে, সেই 15টাতেই টিক দিবে। 11টা কোশ্চেনের মধ্য থেকে যে 3টা তোমার সব থেকে ভালো হবে তুমি সেই 3টা বেছে লিখবা। হ্যাঁ, বুঝি নাই? অর্ধেক টাইম, টাইম অর্ধেক। এ তো বিপদ হয়ে গেল। যে কয়টা অধ্যায় তোমাদেরকে দেওয়া হয়েছে সেই কয়টার বাইরে কোশ্চেন হবে না, ওই অধ্যায়গুলোর মধ্যে থেকেই কোশ্চেন হবে। জানি না, এত সুযোগের পরে যদি কেউ পাস মার্কের কথা বলো এই বিষয়টা লজ্জার। আমি তো পাস মার্কের জন্য পরীক্ষা দিচ্ছি না, আমি A+ পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি সুন্দরভাবে তোমাদের যে প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে ফেলো এবং আগামীতে তোমাদের সাথে তাহলে আবারও যে কোনো একটা ক্লাসে দেখা হবে, কথা হবে। এবং পরবর্তী যে ক্লাস সেটা কিসের উপরে নেওয়া যায় সেটা বলো তোমরা। এটাই তো সেকেন্ড পেপার পড়লাম, ফার্স্ট পেপার আর কিছু 11 অধ্যায় কি আছে? আচ্ছা, 11 অধ্যায় কি সামাজিক পরিবর্তন নাকি? সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করছি কিনা আমি জানি না। তো যাই হোক, আমরা মোটামুটি পরবর্তীতে আরও একটা 2টা ক্লাস তো আমরা হাতে পাবো। আর যে কয়টা ক্লাস আমরা সময় পাবো বা হাতে সময় পাবো আমরা সে কয়টা ক্লাসকেই কাজে লাগাবো ইনশাল্লাহ। কেমন? তাহলে আজকের মতো এখানে সমাপ্ত।